আপাতত শান্ত প্রকৃতিতে ছুটছে জীব। চারপাশ ধুধু করছে সবুজে মরা অরণ্যে। কাল রাত্রির রূপ আজ সকালে নেই কোথাও। তবে নিজের কাছে নিজেরই ভীষণ ঠনকো লাগছিল ওর। এভাবে নিজের সাথে হেরে যাওয়াটা ওর বড্ডই অপছন্দ। তার উপর বুঝতে পারছে এই ইহজন্মেও হুডহীন জীবের আরোহী হিসেবে সে যোগ্য যাত্রী নয়। অসহ্য এক বিরাম চোখ মুখ কুঁচকে হাত দুটো শক্ত করল শেহজান আলম। ডান পাশে যে পুরুষটি এখন মনোযোগ সহকারে জীব চলনায় সদা সাবধানী হয়ে আছে, ওর দিকে তাকায়নি তেমন। তবে ষষ্ঠ ইন্দ্রিয় অনুমান করতে পারছে একজনের নীল আসমানি চক্ষু ওর দিকে পড়ছে সাবধানে। বুঝে ওঠার চেষ্টা চালাচ্ছে পাশে বসা ওই রমণীর আসলে চাপা সমস্যাটা কোথায়। নিরুত্তাপ ভঙ্গিতে বসে থাকা শাওলিন এখনও একটা টু শব্দ পর্যন্ত করেনি। বুঝতে দেয়নি নিজের অসহযোগ আচরণ। তবু একটা পর্যায়ে ডান পাশ থেকে দানবীর এক বজ্রকঠিন স্বর শুনে শিউর উঠলেও লোকটা ওর নাম বিকৃত করে ডেকে উঠেছে, শাওলিন আলম। চট করে ডানে ঘুরে শেহজান আলম নিজের নীরব চক্ষু প্রশ্ন মাখিয়ে তোলে, নাম বিকৃত করে ডাকলো কেন? মধ্য নামটা ঠিক থাকলেও শেষের অংশটা আগে কেন? এ কেমন দুর্বিচার! লোকটার শীতল ব্যক্তিত্বের জন্য হোক বা তার গোপন সত্তার জন্য শাওলিন রূঢ়ভাবে কথাটা বলল না। নিজের কঠিন চিত্তা আবরণকে শান্ত প্রতিপন্ন করে নিরুত্তাপ সুরে বলল, কিছু বলেছেন আপনি? হ্যাঁ, আমার মনে হচ্ছে আর্মি এসকর্ট মিস যাবে। এভাবে ওভারটেক করে তোমার বিপত্তি বাড়াতে চাচ্ছি না। জিপটাকে হাই স্পিডে না রাখলে এসকর্ট লাইনে পৌঁছানো সম্ভব হবে না। তাই কথাটা অর্ধসমাপ্ত করে একটা প্রশ্ন জাগল সুদর্শন শান্ত অটল লোকটি। ডান হাতে এখনও দামাল ভঙ্গিতে স্টিয়ারিং ঘুরছে, বা হাতে যখন তখন টেনে ধরেছে লোহার মতো শক্ত থ্রটল। জিপটা তার কাছে এতটাই সহজ এ যেন ছোটোবেলার কোনো খেলার গাড়ি, যাকে সে যখন তখন সপ্রতিভ আয়ত্তাধীন রাখতে পারে। বুক ভেদ করে ক্ষুদ্র এক শ্বাস ছেড়ে বাঁ পাশে তাকালো শাওলিন। ওর খেয়াল রইল না পাশের পুরুষটা ওর চিরচেনা নামটাকে এক লহমায় বদলে দিয়েছে। আর রদবদলের জন্য কড়া কিছু কথা বলাটা আবশ্যক ছিল। এমন সময় জিপটা আচানক বাঁক নিতে থাকলে প্রচণ্ড গতির দরুন তালটা হারালো শাওলিন। প্রায় ছিটকে পড়বার আগ মুহূর্তে খামচে ধরল কিছু। ক্ষিপ্রভাবে বসিয়ে দিল জোরালো চাপ। আকস্মিক ভয়ে বুকের ভেতরটা ধরফর ধরফর করে উঠলেও ডানে তাকালো। ঠিক তখনই চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। এই খামচে ধরতে গিয়ে কী ধরেছে? সবুজ শার্টে থাকা বলিষ্ঠ হাত। লোকটা ওর দিকে শান্ত দৃষ্টি বলে কিছুই বলল না, বরং পরিস্থিতি উপলব্ধি করে যেন ওর দিকে স্বাভাবিক স্বস্তিটুকু ছেড়ে দিল। ভালোভাবে হাত রাখো, তোমার জন্য জার্নিটা কঠিন দেখছি। তোমার বন্ধুরা বৈশাখী অনুষ্ঠান পর্যন্ত খালি হাতে ব্যালেন্স করে পৌঁছেছে। ওরা মনে হয় এসবে অভ্যস্ত। শাওলিন সম্মতি জানিয়ে বলল, ওদের ট্যুর নিয়ে ঝামেলা নেই। বান্দরবান থেকে রাঙামাটি সবখানে ঘুরে অভ্যস্ত। পাহাড়ে চলার বাহন লেগুনার মতো দেখতে কিছুটা। চাঁদের গাড়িতে করে ওরা গাড়ির সিলিংয়ে বসে অভিজ্ঞতা নিয়েছে। বেশ, ওরা চমৎকার অ্যাডজাস্টমেন্টে অভ্যস্ত আছে। তবে তোমার বেলায় প্রোফাইল সামান্য বিগড়ানো দেখতে পাচ্ছি। লং ডিস্টেন্স হিসেবে এটাই প্রথম? আমার জীবনে এই প্রথম। কথাটা বলার পর অদ্ভুতভাবে বিমর্ষ দেখালো ওকে, যেন প্রথম ভ্রমণ শেষ ভ্রমণের রূপ নিতে চলেছে। এখান থেকে ফেরার পর জীবনটা কেমন হবে, কোথায় যাবে, এ নিয়ে কোনো আগাম আভাস পায়নি। অস্বস্তিকর কয়েকটা সেকেন্ড পেরোনোর পর পাশ থেকে আবারও স্বাভাবিক শান্ত কণ্ঠটা বলে ওঠে, তোমাকে ইন্ট্রোভার্ট মনে হয়েছিল, কিন্তু তুমি ইন্ট্রোভার্ট নও। পরিস্থিতি মিল রেখে কথাবার্তা স্বাভাবিক বলতে জানো। নিজের সম্বন্ধে সরল তথ্যটা শুনতেই পাশ ফিরল শাওলিন। প্রশ্ন আচ্ছন্ন দৃষ্টিতে কথাটার নিগুড় মানেটা বুঝতে চাইল, কিন্তু না, লোকটার কথার মর্ম বোঝা গেল না। শোয়েব তাকালো এক ঝলক ওর মুখে। ওই এক পলকেই দৃষ্টি ফিরিয়ে নির্ভীক স্বরটায় বলে উঠল, প্রফেসর শেগুফতা জামান মির্জা তোমাকে অপছন্দ করেন। এর পেছনে সোজাসাপটা কারণ কি? আমি তোমার মাঝে বেয়াদবির গুণ বৈশিষ্ট্য দেখিনি, যা সত্য আমার কাছে নিঃসংকোচে কারণটা বলা যাবে? নিশানাবিদ্ধ তীরের মতো কথাগুলো ছুড়ছিল ভদ্রলোক। সেই ভিড়ের তীক্ষ্ণটা স্পষ্ট জবানে নির্দেশ শোনার মতো কঠোর। এক বুক গম্ভীর নিঃশ্বাস ছেড়ে নিজের নরম অধরে জিভ ছোঁয়ালো শাওলিন। কিছুটা শান্ত, কিছুটা সুস্থির হয়ে কথাটুকু বলল, আমি পুরোপুরি একজন বাইরের লোক। কাল পরশু এখান থেকে বিদায় নেব। আমার কথায় যুক্তি থাকবে একটা, দৃষ্টিভঙ্গি থাকবে ভিন্ন। নিশ্চয়ই আমার চিন্তার সাথে অপর মানুষের মিল হবে না। একটু ভুল ধারণা জন্মানোর জন্য আমি দায়ী থাকতে চাই না। প্রথমে স্বজন ব্যক্তির কথা শোনা হোক, তারপর আমি বলবো। কিন্তু তোমারটাই আমি শুনবো, বলো। এক মুহূর্তের জন্য কেঁপে উঠল বুকটা। অদ্ভুত আশ্চর্যে কিছুক্ষণ তাকালো। বলাটার ভেতরে কোনো চাপ,
জোর হক ছিল কিনা বুঝতে পারল না শাওলিন। নিজের অপলকতা নিয়ে চুপ হয়ে থাকলে পাশ থেকে আবারও বলে উঠল লোকটা, স্বজনপ্রীতি আমার কাছে নেই। এ ধরনের গর্হিত কাজ বাস্তবিক পছন্দ না। ভুল হলে দুপক্ষের হবে, হয়তো এক পক্ষের কম এক পক্ষের বেশি। ডিফেন্ড করতে নিয়ে নিরপেক্ষ মানুষকে বারবার অপমান করব, এরকম কিটের মতো জ্ঞান আমার নেই। আমি শুধু কারণটা জানতে চাইছি ইয়াং লেডি, তুমি তার বরাবর বয়সী কেউ নও যার জন্য তোমার প্রতি ক্ষোভ জন্মাবে। ইউ আর বিয়ারলি আপ টু হার নিস। শেষ বাক্যটা অনুবাদ করে ঘোর লজ্জায় আরক্ত হয় শাওলিন। হাঁটুর বয়সী কথাটা এমনভাবে উচ্চারণ করেছে যেন ওর বয়স অনূর্ধ্ব 18। বালিকা বয়সী 16-17 মতো, কিন্তু সত্যি নয় আসলে। 18 বসন্ত পার করে এখন সংখ্যাটা 19 শেষ হতে আরও কিছুদিন বাকি। মাথা নাড়িয়ে সম্মতির ভঙ্গিতে কথাগুলো গোছালো। সাজিয়ে গুছিয়ে বলতে গিয়ে চোখ নিচু করল। আমার ডান পায়ে সমস্যা হয়েছিল, একটা জায়গায় 2টো মাঝারি সেলাইয়ের দাগ। 2.5 মাস বাসাবন্দি ছিলাম আমি, আরও 2 মাস স্বাভাবিক হাঁটা চলার জন্য। আমার বাসার সদস্য সংখ্যা 2। কখনো আমার ভাবি কর্মক্ষেত্র থেকে ছুটি পেলে সংখ্যাটা দাঁড়াতো 3-এ। ওই 4.5 মাস আমার জন্য কেমন ছিল আমি এটা জীবনেও বুঝিয়ে বলতে পারবো না। কিন্তু শুধু এটা জানাতে চাই, আমার মনোবল অক্ষত ছিল না। 4 মাস আমার জন্য 4 যুগ ছিল। এক একটা মুহূর্ত আমার দেয়ালে তাকিয়ে বহু কষ্টেই কাটত। আমি ক্যাম্পাসের কিছু বড় বড় আয়োজনে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। বিতর্ক প্রতিযোগিতা, বৈদেশিক জনবলে বিরাট সেমিনার, এরকম আরও কিছু আয়োজন। সবখান থেকে আমার নাম কাটা পড়ল। আমি সোশ্যাল সাইটে অন্তর্ভুক্ত নই, আমার কাছে ওসব বস্তু কখনোই টানেনি, আজও না। ফলে অন্যদের মতো স্ক্রিন টাইমিং বলতে আমার কিছুই ছিল না। আমার সময় কেটেছে বই পড়ে, সমস্তই একাডেমিক তথ্যবহুল। আমি উপন্যাসপ্রেমী নই। যখন নিজেকে ধীরে ধীরে গুছিয়ে আবার নতুন করে শুরু করলাম, তখন মনে হলো এবার ঘাটতিটা পূরণ করতে পারবো। কিন্তু তখনই টের পেলাম বিশ্ববিদ্যালয় থেকে চরম উপহারটা আমার তখনও বাকি। এটুকু বলতেই চোখের কাছে হাতের উল্টো পিঠ ছোঁয়ালো শাওলিন। ওর কোলে থাকা বা হাত থরথর করে কাঁপছে। না জানি কথাগুলো বলতে গিয়ে কতটা ঝড় বয়ে যাচ্ছে। একবার ইচ্ছা করলো হাতটাকে খামচে ধরতে, তার মুঠোর মধ্যে এই কাঁপুনিটুকু থামিয়ে দিতে। কিন্তু এমন নিষিদ্ধ চাওয়াটা সংযত করল সে। মনকে শেকল পরে স্থির রইল সে। কিছুক্ষণ বিরতি দিয়ে স্বাভাবিক হয়ে শেষ কথাটা বলল শাওলিন। প্রফেসর শেগুফতাজ্জামান একজন চোর। উনি অন্যের জিনিসকে কিভাবে নিজের বলে চালাতে হয় এটুকু জানেন। কিভাবে অন্যের সম্পদকে নিজের বলে গলাবাজি করতে হয় সেটাও জানেন। নিজেকে সৎযোগ্য বানিয়ে অন্যকে কিভাবে বলের শিকার বানাতে হবে খুব ভালোভাবে পারেন। প্রয়োজন পড়লে তুচ্ছতাচ্ছিল্য ভাষায় অপমান করতে ছাড়েন না। আর ওনার মতো নিকৃষ্ট মানুষগুলোই পার পেয়ে যায়। ওনার কথাতে অথরিটিরা উঠে বসে এবং আদেশ শোনায়। উনি একজন চরম বেয়াদব। ওনার কারণে ভুক্তভোগী সেই মেয়েটা ভার্সিটি ছেড়ে যায়, কারণ তার পক্ষে কোনো প্রমাণ নেই। প্রমাণগুলো আগেই ঢেকে দেওয়া হয়েছে। প্রমাণের বিপরীতে অপমান আর সহনীয় নয়। মেয়েটার শুধু একটাই দোষ ছিল, ও আদিবাসী। ও আমাদের মতো শহরে নয়, গ্রামেরও নয়। ও ছিল শুধুই দরিদ্র আদিবাসী। এমন অমানবিক বৈষম্যতা একজন জ্ঞানীর কাণ্ডারির কাছে মানায় না। অভদ্র নিচু শ্রেণীর মহিলাটা তাই করেছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেদিন বৈষম্যতাকে প্রাধান্য দিতে ওর পক্ষে কথা বলা প্রত্যেককে 2 মাসের সাসপেনশন দিয়েছিলেন। বরখাস্তের খাতায় ছিলাম আমিও, কারণ আমি ওর সত্যটুকু জানি। আজও সেই সত্যতার প্রমাণ দেখা যায়নি, কিন্তু মিথ্যুক ব্যক্তি নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। পুরো কথা শোনার পর থরথর করছিল শোয়েবের কাটকাট মুখ। কখন যে জিপটাকে পরিস্থিতি বুঝে থামিয়ে ফেলেছে টের পায়নি শাওলিন। যখন নিচু করা লাল চোখ দুটো উপরে তুলল, তখন দেখতে পেল ওর দিকে স্থিরবিদ্ধ তাকিয়ে আছে বনকর্মী। জিপটা রাস্তা ছেড়ে একটু জায়গা মতো স্থানে স্থির। পকেট থেকে সাদা পরিচ্ছন্ন ভাঁজ করা একটা রুমাল বের করল শোয়েব। ফর্সা মোলায়েম মুখে লালচে মেদুর আভা ছড়ানো, যেন দুধে 1 ফোঁটা সিঁদুর দিলে যেমন লালচে হয়ে ওঠে, যেমন স্নিগ্ধ একটা লাল আভার রঙটাকে আদুরে করে দেয়, তেমনি দেখাচ্ছিল মেয়েটার স্নিগ্ধ আদুরে মুখ। রুমাল ওর দিকে বাড়িয়ে দিতে জোরালো দমটা ছাড়তে ছাড়তে বলল, তোমার কাছে অনেক গল্প আছে, গল্পগুলো শুনতে চাইব। আর একটু সময় করে শুনতে হবে আমাকে। তবে ভ্যালিতে আজ পৌঁছানো গেল না, এসকোর্ট টাইম ওভার। কথাটা বলতে দেরি হঠাৎ ধাম করে বিকট তীব্র আওয়াজ হলো। ধাতব ইস্পাতের সংঘটিত বাড়ি এলাকায় চূর্ণ বিচূর্ণ হলো জিপের কাজ। মুহূর্তের মধ্যে ব্যাপারটা কী ঘটল তার অনুমান করা যাচ্ছে না। শুধু তরল কিছুতে মেখে যাচ্ছে হাত। চোখের সামনে সমস্ত কিছু ঘোর আধার। কাঁচা আম কেটে কুচি কুচি করা হয়েছে। লবণ, মরিচ, বিট লবণ ও কাসুন্দি মাখানো হচ্ছে আমগুলোতে।
স্টিলে বড় একটা বোল জোগাড় করেছে গাইড ছোকরাটা। সে বলে রসালো করে মাখানো হচ্ছে কাঁচা আম। সবার জিভে যেন পানি চলে এসেছে। কতক্ষণ এক ছাবলা মুখে পুড়েছে সবাই। গাইড ছোকরাটা দুটো শুকনো মরিচ সেখানে ডলে দিতে অধৈর্য হয়ে চিৎকার ছুড়ল তাহিয়া। এই শামীম, থামো তো, হয়েছে, আর মাখাতে হবে না, দাও দেখি একটু তালুতে। আরে কিপটেমি করছো কেন, বেশি করে দাও। তাহিয়ার অনৈতিক চাহিদা দেখে ফুঁসে উঠল মিথিলা। মুখ ঝামটি দিয়ে কঠিন এক ধমক লাগিয়ে বলল, তাহিয়া, অতখানি করে নেবে না, এদিকে আমরা সবাই বসে আছি, খাবলা খাবলা নিতে গিয়ে তুমি আমার উপর অবিচার করে দিচ্ছ। কথাটি ছিল মূলত একটা ফাঁদ। ফন্দি ফিকির করে বোলের দিকে কঠিন ছোবল মেরে এক খাবলা আম ভর্তা তুলে নিল। আশপাশ থেকে হৈ হৈ করে উঠল আম বিদ্রোহীরা। শ্রেষ্ঠা চোখ মুখ কুচকে কঠিনভাবে ফুঁসে উঠল। গরম গলায় লাভা উদ্গীরণ করে বলল, আপনি কতখানি খাবলা মারলেন আপু? এতগুলো মানুষ, এতগুলো মুখ, সবার আগে তো এখন টোক্কা টোক্কা পড়বে। শ্রেষ্ঠাকে সম্মতি জানিয়ে বাহুবলী ভঙ্গিতে গর্জন ছুড়ল নাজিব। গরমে ঘামসিক্ত মুখটা বায়ে একটু কাত করতে টি শার্টের হাতায় মুখ ডলতে ডলতে বলল, আপনারা দুজন হচ্ছেন লর্ড ক্লাইভের বংশধর, উপরে ফিটফাট শিক্ষিত, কিন্তু ভেতরে একটা খাঁটি চোর। বাটপাড়িটা কী করলেন বলেন দেখি? এতগুলো আম নিয়ে আসলাম, আপনারা হা ভাতের মতো ঝাঁপিয়ে পড়লেন। সমান সমান করে সবাই কলাপাতায় দিবেন না? গাইড ছেলেটা শয়তানি হাসি দিয়ে খোঁচালো, ভাই, আপনি কি কলাপাতা ধুইছিলেন? কথাটা বলতে দেরি বেচারি মিথিলার খাবার আটকে গেল। গলা দিয়ে আর নিচে নামল না। একবার নিষ্পলক দৃষ্টি তাহিয়া আর অধরার দিকে ফেলল। পরক্ষণে থমকানো দৃষ্টিযুগল শামীম আর নাজিফের দিকে। নাজিফ হাত উঁচিয়ে জবরদস্ত একখানা থাপ্পড় মারার ভঙ্গিতে শামীমকে শাসিয়ে বলল, বেটা তুই চুপ থাক, গাইডের নামে ভণ্ডামি লাগিয়ে রাখছিস। তোকে যে আদর করে বললাম যা ভাই দুটো বড় দেখে আম পেরে নিয়ে আয়, তুই ও সময় কী রিপ্লাইটা দিলি? উল্টোপাল্টা কথা বলে এমন থাপ্পড় দিব, তখন মুখ দিয়ে হাসবি না, পেছন দিয়ে হাসবি। নাজিবের শাসানিত একটি যেন স্বস্তি পেল মিথিলা, কিন্তু ওর ক্ষণিকের সেই হতভম্ব মূর্তিটা দেখে হো হো করে অট্টহাসি বাকিরা। একমাত্র নিঃশব্দ জীব হিসেবে শান্ত রয়েছে শেগুফতা জামান। চোখে কালো রোদ চশমা পরে ড্রাইভারের পাশের সিটে বসেছে সে। ভাবভঙ্গি এমন যেন এখানকার নারী সংসদীয় কোনো নেত্রী। পেছন থেকে অসহ্যকর শব্দে মুখ বিকৃত করলো শেগুফতা। মাথা খানিকটা পিছু ঘুরিয়ে জোর গলাতে বলে উঠল, তোমরা একটু চুপ করবে? এরকম চিৎকার চেঁচামেচি করছো, শান্ত হও, চুপচাপ বসো। এভাবে ছোট লোকদের মতো শব্দ করে কেউ, কেমন শোনা যাচ্ছে? কয়টা কড়া কথা শুনিয়ে সামনে ফিরল শেগুফতা। ডান পাশে শোয়েবের বিশ্বস্ত এক ড্রাইভার। একটা কাজে কদিনের জন্য রাঙামাটি গিয়েছিল, আপাতত জরুরি খবরে ফিরে এসেছে সে। নাম মোশাররফ। মোশাররফের আগে পিছে আর কিছু আছে কি না তা জানাও নেই। কুস্তি পালোয়ানদের মতো পেটানো শরীর তার, রোদে পোড়া গায়ের রং, পরনে সবসময় কালো পোশাক থাকে, ঠোঁটের ওপর পুরো একটা গোফ। জিপ গাড়িটা চমৎকার ড্রাইভ করে ভ্যালিতে ঢুকে পড়েছে সদ্য। হেলিপ্যাড এরিয়াতে ছাড়িয়ে এবার আরেকটু উপরের দিকে উঠেছে ওরা। অবশেষে নির্দিষ্ট একটা রিসোর্টের সামনে থামতেই জিপ থেকে একে একে নামলো। চোখ তুললে ওরা বুঝলো এদের সামনে একটা কাঠ নিমৃত অপূর্ব রিসোর্ট, যার নাম মেঘপুঞ্জি। ঝাপসা কালো ভাব কেটে যাচ্ছে আস্তে আস্তে। ঘোলাটে অবসন্নতা দূরীভূত হচ্ছে ওর। কুয়াশার মতো আবছায়া জগৎটা পরিষ্কার ফুটতেই চোখে টপ করে কি পড়ল। এরপরই অনুভব করলো বরফের তীক্ষ্ণ স্পর্শ। চোখের বন্ধ পল্লবে খোঁচা দিল আরেক ফোঁটা। মাথা মৃদু ঝাড়া দিয়ে চোখ টেনে খুলল শাওলিন। চারপাশটা অনুমান করার জন্য ভীষণ অস্থির হয়ে উঠল। এমন সময় টের পেল ওর হাতে আঠালো কিছু লেগে আছে, চটচট করছে তালুটা। ডান হাতটা চোখের সম্মুখে আনতেই লাল বর্ণের তরলটা চিনতে পারল। শিউরে উঠতেই অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠল। হাতে হাতে তাজা রক্ত, ইয়াল্লা রব্বুল আলামিন। বুকের ভেতরটা হিম হয়ে গেল ওর। ডান দিকে মাথাটা আস্তে আস্তে ধীরালয়ে ঘোরালো শাওলিন। যে দৃশ্য দেখতে পেল তাতে আত্মরাম খাঁচা ছাড়া হয়ে গেল ওর। পিলে চমকানো ভয়ে কেঁপে উঠেছে অন্তর। জিপটা ব্যালেন্স হারিয়ে রাস্তার বাঁ দিকে সরে গেছে। বাঁ পাশটায় ঘন জঙ্গল। একযোগে ভুতুরে ঝিঝি পোকা ডাকছে। চারপাশটা কবরের মতো স্তব্ধ। আকাশ ভয়ঙ্কর কালো, প্রতিটা কোনা কোনা ডেকে আছে নিকোষ অমাবস্যায়। ডানে চোখে দু হাতে মুখটা নিজের দিকে ঘোরালো। ভ্রুটা কেটে সেখান থেকে টলটল করে ঝরছে রক্ত। সেই রক্তপাতের দৃশ্য দেখে শাওলিন আশেপাশে রুমাল জাতীয় কিছু খুঁজল, কিন্তু পেল না কিছুই। বাঁ হাতে পরনের ওড়নাটা টান দিয়ে সেটে একমুট করে ক্ষতস্থানে চেপে ধরল। ধীর স্থির ডাকতে লাগলো, শুনতে পাচ্ছেন? কথা বলুন, কষ্ট করে একবার জবাব দিন।
এবার কর্ণগোচরে ধীরে ধীরে কথাটুকু প্রতিপত্তি ক্রিয়ার সচল হলো। ঠোঁট দেয় কিছুটা মুক্ত শ্বাসে নড়ে উঠল। ক্ষুদ্র জানান দিল কর্তব্য কঠিন মানুষটা। বেঁচে আছি। ওইটুকু উত্তর শুনে চোখ বুজে স্বস্তির শ্বাস ছাড়ল শাওলিন, যেন বুকের উপর থেকে ভারিক্কি চিন্তার খণ্ডটা সরে গেছে। ওনাটা তখনও লোকটার ভ্রুতে চেপে ধরেছে। কণ্ঠে স্বস্তি নিয়ে বলল, আল্লাহর অশেষ কৃপায় কিছু হয়নি, সব ঠিক আছে। আর কোথাও গুরুতর আঘাত লেগেছে? চোখের আবেগ বর্জিত চাহনি যেমন অভেদ্য ঠেকছে শাওলিন তখনও জানে না ওই প্রত্যক্ষ বদ চোখ দুটো কী বিষয়ে জরিপ করে যাচ্ছে। শুধু মনে মনে খচখচ করে উঠল, এভাবে এই লোকটা কি দেখছে, কি পরখ করছে। শাওলিন ব্যাপারটা নিয়ে প্রশ্ন উত্থাপন করতে যাবে, ঠিক তখনই হ্যাচকাটানে দৈহিক ভারসাম্য হারালো। আকস্মিক এমন কাণ্ডে প্রচণ্ড ভরকে গেল, থমকে গেল শাওলিন। কি হলো নিজের সাথে তখনও বুঝতে পারেনি। হঠাৎ টের পেল ও নিজের সিটে নেই। অজ্ঞাত কিছুর তপ্তশ্বাস ডান কানের কাছে ছুঁয়ে যাচ্ছে। বুকের ভেতর দম আটকে ব্যাপারটা একটু একটু করে বুঝতে চেষ্টা করলো শাওলিন। মাথাটা ধীরে ধীরে নিচু থেকে সোজা করতে থমকে তাকালো। মুখের অত্যন্ত বিপদসীমার কাছে আরেকটা মুখ, চকচকে নীল চোখ ওর কৃষ্ণ চোখে বিদ্ধ, নাকে স্পর্শ করছে। শাওলিনের অষ্টযুগল অবিরাম তপ্ত শ্বাস পড়ছে। ঠিক সেই সময় অত্যন্ত সংকীর্ণতা বলে উঠল সে, নড়ো না। কথাটা শেষ করতে দেরি, তার সঙ্গে সঙ্গে শাওলিন অদ্ভুত ঘটনাটা ঘটতে দেখল। বা হাতের বজ্রমুষ্টিতে একটা ধারালো ছুরি। কখন যে ছুরিটা সিটের নিচ থেকে তুলে নিয়েছে তাও টেরই পায়নি। ছুরিটা বাঁদিকে বরাবর তাক করতে ক্ষিপ্র গতিতে নিক্ষেপ করলো। শাওলিন দেখল বাঁদিকে যে গাছটার সঙ্গে জিভটা ঘেঁষে আছে সেখানে কালো কুচকুচে বিষাক্ত একটি সাপ। বর্তমানে সেটা মাথায় ছুরিবিদ্ধ হয়ে ছটফট করে দাপাচ্ছে। দৃশ্যটা এমন লোহমর্ষক যে আর তাকাতে পারল না ও। নিস্তেজে শাওলিন চোখ বন্ধ করলে দুর্বল ধীর স্বরে বলল, মনে হচ্ছে আপনারও আমার মতো অদৃষ্ট খারাপ। চোখের পলক ফেলতে বিপদ উপস্থিত। আপাতত এমন জায়গায় যাওয়া হোক যেখানে নিরাপত্তা সুনিশ্চিত। সুদূর বিষপি নিবিড় শ্যামবনানী। গাছের পাতা পাতা চুয়ে চুয়ে পড়ছে বৃষ্টির ফোয়ারা। মাটি থেকে ভেসে উঠেছে প্রাঞ্জল মিঠে গন্ধ। বাতাসে হরেক ফুলের মন বিবশ করা সুঘ্রাণ। দমটা বাতাসের জোরে নির্বাধা কোনো পাখি কিচকিচ করে ওঠে। আশু প্রাকৃতিক দুর্যোগ ঘনানো বিকেলে এ ঝড়ো উৎপাত তাদের পছন্দ না। গাছের মগডাল থেকে কাকা করছে বননিবাসী কাক, তার সঙ্গে তাল মেলাচ্ছে ছোট্ট পাখি কাকাতুয়া। বৃষ্টিতে কাক ভেজা হয়ে সরু পথটা সাবধানে ডেঙালো শাওলিন। চোখ দুটো প্রতিক্ষণে অনুসরণ করে যাচ্ছে সামনে চলমান দুটি পা। কাদামাটি ও পিচ্ছিল শ্যাওলা পেরিয়ে অবশেষে একটা গেট দেখতে পেল। গেটের কাছে হলুদাভ আলোর বিকিরণ। কেউ ছাতা মাথায় আরেক হাতে হারিকেন উঁচিয়ে রেখেছে। সেই পথে অগ্রসর হয়ে বন কর্মকর্তাটি বলল, রাতের খাবার এখানেই করুন, সকালের দিকে আমি বেরোবো। পেছনে একজন অতিথি এসেছে, ওর ঘরটা দেখিয়ে দিন। কথাটা বলে সরতেই ভারী পদক্ষেপে ভেতরে ঢুকে যায় বনকর্মী। কোনো এক অদ্ভুত বিচিত্র ঘটনায় লোকটা ভুলেও ওর দিকে তাকাচ্ছে না। কেন যেন ওর মনে হলো ওর কাছে যেন দৃষ্টি বাঁচাচ্ছে সে। কোনো এক অজানিত কারণে বৃষ্টি নামার পর থেকে দৃষ্টি আড়াল করছে। বৃদ্ধ লোকটার দেখানো পথে একটা ঘরে পৌঁছল শাওলিন। ভেতরে একটা হারিকেন জ্বালিয়ে লোকটা ঝটপট করে কাজে ছুটল। এই ফরেস্ট বাংলোটা কাঠ দিয়ে বানানো। চমৎকার এক কাঠ স্পর্শী সুগন্ধ বাতাসে জড়িয়ে মিলিয়ে আছে। ঘরটা ছোট্ট, উষ্ণ এবং আরামদায়ক। হিমস্পর্শী বৃষ্টিতে ঠক ঠক করে কাঁপতে থাকা শাওলিন দরজা চাপিয়ে গায়ের ওড়না সরালো। অমনি সামনের আয়নায় তাকিয়ে বিস্ময়ে থমথম করল মুখ। বুঝতে পারল সমস্যাটা কোন দিকে। কি সর্বনাশটাই না করেছে আজ। কোন কক্ষণে পড়তে গেল হালকা নীল জামাটা। হারিকেনের হলুদ আভায় দুটো লাল রক্তিম লাল পরিস্ফুটিত হয়ে ফুটেছিল। লাল হলুদের আভায় ভীষণ সম্মোহনী ছড়াচ্ছিল। এমন সময় বন্ধ দরজায় ঠক ঠক করে ওপাশ থেকে সদর্প কণ্ঠটা বলে উঠল, এক সেট পোশাক আছে, তোমার বন্ধু ভুলবশতে ফেলে যায়। ভেজা পোশাকটা পাল্টে নাও, ডাইনিং টেবিলে খাবার খেতে যাবে। কান দুটো ঝিমঝিম করছিল ওর। একটা ভয়, একটা কাটা মনে চিরবির করছিল। অতপর পাতলা ওনাটা ফের গায়ে জড়িয়ে দরজাটা খুলে দিল শাওলিন। বাইরে তাকাতেই বুঝল আবারও ফাঁকা। লোকটা কাজ খতম করে চলে গেছে। চোখ দুটো নিচে ফেলতেই দেখলো একটা কালো রঙের শপিং ব্যাগ রাখা। ব্যাগটা ওর কাছে চেনা ঠেকলো। কোথায় দেখেছিল স্পষ্ট মনে করতে পারছে না ও। শর্ট টাইম মেমোরি লস সমস্যাটা এত বেড়েছে, অসহ্য। ব্যাগটা তুলে দরজা আটকে ভেতরে ঢোকে শাওলিন। হারিকেনটা ছোট্ট একটা টেবিলের ওপর রেখে
ব্যাগটাকে বিছানায় উপর করে। অমনি ফস করে পাহাড়ের ঐতিহ্যবাহী একটি শাড়ি বেরিয়ে এলো, যার রঙটা দুটো চমৎকার রঙের মিশেলে, বসন্তের বাসন্তী রং এবং লাল বর্ণ পাড়। নিজেকে দেখে বিপন্ন বোধ করেও কেমন গা শিরশিরে শীতল একটা ভয়, অকথিত উচ্ছ্বাস বুকের অতলে ঢেউ তোলে। আবার দেখা যায় গলার কাছে কোণ্ঠাভাব। আধো অন্ধকারে বন বাংলোর ঘরটা স্তিমিত সূর্যের মতো হলুদ আভা ছড়িয়েছে। হারিকেনের পলতে নামিয়ে রেখেছেও। পোশাক বদলানোর সময় অনাকাঙ্ক্ষিতভাবে লজ্জাতুর মনের একটা অংশ নিজেকে প্রাণপণ গোপন করে। ফর্সা আলোতেও নিজেকে প্রকাশ পেতে দেয় নাও। খোলাখুলি আগ্রহীন ঝলক নিজের কাছেও জড়তা এবং সংকোচের মতো। পলতে নামানো ক্ষীণ আলোকে ধাপে ধাপে গায়ের সিক্ত বসন পরিবর্তন করে শুকনো পোশাকে মুড়িয়ে নেয়ও। দক্ষ হাতে ভাঁজ করে নেয় কুচি, আঙুলের খাপ থেকে গুজে নেয় জায়গা মতো। বাকাতের কাছে আঁচল টেনে শাড়িটা সুন্দর করেই পরল, যেভাবে রেবেকা নেওয়াজ ওকে হাতে ধরে প্রতিটি জিনিস শিখিয়েছেন। কখনো স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে শাড়ি পরার জন্য, কখনো পহেলা বৈশাখে একাকী কলেজে যাবার জন্য। অথচ আনন্দের জায়গায় আঘাত পেত প্রতি মুহূর্তে। এমন তো নয় ও মিশতে পারে না, কথা বলতে জানে না, সম্পর্ক করতেও ইচ্ছুক না। সব পারা সত্ত্বেও মানুষের বাঁকা হাসি, ইঙ্গিতপূর্ণ চাহনি, ওকে আঙ্গুল দিয়ে দেখানো, এগুলো তো ওর চোখ এড়াতো না। বোকা সেজে আর কতদিন এসব অগ্রাহ্য করা যেত? আর কতদিন অবুঝ থাকার অভিনয়ে বোকা থাকা সম্ভব? ওরা তো মিশত না, মন থেকে সম্পর্ক করতো না। ওর অগোচরে ওর পরিবার নিয়ে হাজারটা কথা বলতো, কদর্যভাবে হাসাহাসি করতো। এমন সব ভয়ঙ্কর কথা বাতাসে রটিয়ে যেত, যা পরদিন ক্লাসে উপস্থিত হলে ওকে মর্মাহত করে হতো। পাথরের মতো স্তব্ধ করতো ওর সহজ মুখটা। দোষ শুধু এটুকুই, অস্ত্রভেজা চোখ কাউকে দেখায়নি। কেউ জানে না ওর স্বভাবটা হুটহাট ভেঙে পড়া ছিল না। এটা তো হতো নীরবে, সঙ্গোপনে, কঠিনভাবে, যা কেউ জানতই না। যখন বাড়ি ফিরে স্বাভাবিক মুখে রুমে ঢুকতো, ঘুমের বাহানায় দরজা আটকে ফ্যানের স্পিড বাড়িয়ে দিত, তখন ওই আর্তনাদ ফাঁকা ঘরের কোথাও পৌঁছাতো না। কানে কম শোনা জোহরা খালাকেও না, কর্মস্থলে ব্যস্ত ভাবির কাছেও না। ব্যাপারগুলো মনে পড়তে ডান হাতে খুব সাবধানে অবাধ্য পানিটা মুছে নিলেও। হারিকেনের পলতেটে বাড়াতে ঘর উজ্জ্বল করে আলোকে নিজেকে দেখল শাওলিন। বাসন্তের রঙা চমৎকার সুন্দর শাড়ি, লাল খয়েরি বর্ণ অপরূপ সুন্দর পাড়টা মোটা থাকায় অন্যরকম একটা সৌন্দর্য ফুটে আছে। ব্লাউজটা গাঢ় খয়েরি রঙের, দুটো হাত ঠিক কবজি পর্যন্ত ঢেকে রেখেছে। ভেজা চুলগুলো সমস্ত পিঠ জুড়ে কোমরের কাজটায় থামা, মাথার ডান দিকে সিঁথি তুলে চুলগুলো সেভাবেই রাখা। নিজেকে ওর স্বাভাবিক পরিচ্ছন্ন পরিপাটি বলে মনে হলো, অথচ ও কি জানতো ওর সবচেয়ে সাদামাটা রূপটাই বিপজ্জনক সুন্দর। ওর নির্মল স্বচ্ছটাই বুকের সর্বনাশী স্পন্দন বাড়িয়ে তোলে। আজ যদি রেবেকা এখানে থাকতেন, তবে নির্নিমেষ চোখ থমকে যেতেন তিনিও বুঝতে পারতেন এই সর্বনাশিনী জগতের সমস্ত কৃত্রিমতাকে বুড়ো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পরনের ভেজা কাপড়গুলো ঘরের এক কোণে আলনায় মেলে দেয় ও। বিছানা থেকে টোট ব্যাগটা নিতে মোবাইলে আচমকা শ্রেষ্ঠার কল পেল। কলটা রিসিভ করে কান ঠেকাতে ওপাশ থেকে উদ্বিগ্ন সুরে শ্রেষ্ঠা বলল, আছিস কোথায়? আমরা কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি। সেলিম বলল তুই নাকি ওদের গাড়িতে আসিসনি। আবার সেলিমও দেখেছে ভ্যালি পৌঁছাতে পারলো না। কি হচ্ছেটা কি বলতো? শাওলিন শান্ত সুরে বলল, কিছুই হচ্ছে না। তোমার বন্ধু সেলিমের গাড়িতে আসার কথা ছিল, তবে উনি দেখলাম জিদান ভাইকে আনার জন্য গাড়ি ব্যাক করালেন। পথে এসকর্ট মিস হয়েছে। বর্তমানে ফরেস্ট লোকটার চেনাশোনা একটা রিজার্ভ বাংলোতে আছি। আবহাওয়া খারাপের জন্য বাইরে বেরোনো সম্ভব হচ্ছে না, নয়তো এই মুহূর্তে তুমি আমাকে সেই বাংলোয় খুঁজে পেতে। শাওলিন ইচ্ছে করে অ্যাক্সিডেন্টের কথাটা গোপন করলো। যদিও ওই অ্যাক্সিডেন্ট ওর কিছুই হয়নি, ও সম্পূর্ণই সুস্থ। সম্পূর্ণ ঝড় ওই মানুষটার উপর দিয়ে গিয়েছে। তবু ভয়ানক ব্যাপারটা নিয়ে বাইরে উচ্চারণ করলো না, আরও বেশি ভয় পাবে ওরা। শ্রেষ্ঠা ওপাশ থেকে আবারও বলে উঠল, এবার কিছুটা যেন চাপা গলায়, সতর্ক কণ্ঠে উদ্গ্রীব সুরে, জানা একটা কথা বলবো। আশেপাশে কেউ থাকলে সরে আয়, পাহাড়ের চূড়ায় নেটওয়ার্ক পাওয়া মুশকিল। তবু আমি নাজিফের নাম্বার থেকে কলটা ইমার্জেন্সি দিয়েছি, জলদি কর। এরপর আবারও থামলো। ততক্ষণে শাওলিন এ প্রান্ত থেকে জানালো, ওর আশেপাশে কেউই নেই। যা বলার ও যেন নির্ভীক চিত্তে বলতে পারে। কথাটা শোনার পর শ্রেষ্ঠা স্বল্প বিরতি নিয়ে এক নাগারে বলে উঠল, একটা ভয়ঙ্কর আভাস পাচ্ছি। আমি সম্পূর্ণ নিশ্চিত বৈশাখী মেলা থেকে কিছু একটা আমাদের ফলো করছে। আমি যদিও বেশি একটা খেয়াল করিনি, আমার কাছে শক্ত কোনো প্রমাণও নেই, কিন্তু কিছু একটা ঠিক নেই জানা। কিছু একটা স্বাভাবিক এখানে নেই।
তুই যেখানেই আছিস সাবধানে থাকিস, একা একা কোথাও বের হবি না। বাংলোর যে ঘর নিবি সেখানে নিশ্চিত করবি এক্সিট রুট বলতে কিছু আছে কি না। কী বিপদে আমরা পড়েছি সেটা কিছুই অনুমেয় নয়, কিন্তু বিপদটা যে ঘাড়ের উপর ঝুলছে এটুকু নিশ্চিত। ওই খুন দুটো হবার পর পরিস্থিতি আরও সংকটপূর্ণ। আধ ঘন্টা আগে এক ভাইয়ের সাথে কথা হলো। উনি বললেন পার্বত্য অঞ্চলের খুন নিয়ে কোনো কভারেজই নেই, সোশ্যাল প্ল্যাটফর্মে একটা নিউজ পর্যন্ত না। এতটা ঠান্ডা ভাব কী করে বজায় থাকে জানা? এটা কি অদ্ভুত বিষয় না? ধরে নিলাম আমাদের মিডিয়া ঢাকামুখী, অন্যান্য জেলা নিয়ে বেশি ব্যস্ত, কিন্তু রহস্যজনকভাবে দুটো অজ্ঞাত লোক খুন হলো, তাদের জবাই করে হত্যা করা হলো, কিন্তু দেখ এটা নিয়ে টু শব্দটা কোথাও উচ্চারণ হলো না। এর চেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, কোথাও দেখেছিস? মনে হচ্ছে না ঘটনাগুলো কেউ ধামাচাপা দিচ্ছে? শাওলিন কথাগুলো শোনার পর অনেক কিছু ভাবল। ওর কাছেও এটা মনে হয়েছে ঘটনাগুলো ইচ্ছাকৃত ধামাচাপা দেওয়া হচ্ছে। কোনো এক দৈব শক্তিতে এখানকার কোনো তথ্য বাইরে প্রচার হতে পারছে না। ঠান্ডা মাথায় পয়েন্টগুলো ভেবে শাওলিন কিছুটা উদ্বেগের সুরে বলল, তোমার কি মনে হচ্ছে এখানে কিছু একটা অ্যাবনর্মাল? প্যারানর্মাল বললেও ভুল হবে না। তুই ভেবে দেখ, এখানে আসার পর থেকে ভৌতিকভাবে হামলাটা হলো, যেন আমরা কারো বাড়াভাতে ছাই দিয়েছি, কারো আরামের লোকমায় ভাগ বসিয়েছি। এটা তো আমাদের মতো স্টুডেন্টের জন্য সম্ভব না। আমরা এখানে কি করতে এসেছি? স্রেফ ঘুরতে। এখানে আমাদের স্বার্থ জড়াবে কিসে? হামলাটা যারা করেছে তারা পাহাড়ি সন্ত্রাসী বলে করেছে, নাকি কেউ ওদের বাজেভাবে উস্কে দিয়েছে, যার দরুন ওরা এখন মারমুখী হয়ে আমাদের উপর দফায় দফায় হামলা চালাতে তৎপর? এর কোনো সদুত্তর নেই জানা। আমার বিচক্ষণতা বলে এখানে কেউ অদৃশ্য কলকাঠি নাড়াচ্ছে, কেউ আছে যে এখানে। অদৃশ্য কলকাঠি? কি বলতে চাইছো? কথাটা বলে ভ্রু কুঁচকায় শাওলিন। ওর নিজের তো এখন ভালো লাগছে না। ওরা কি অজান্তে কোথাও ভুলচুক করে বসলো? শ্রেষ্ঠা ওর প্রশ্নে চিন্তার সূত্র জড়িয়ে বলল, একটা ব্যাপার তুই খেয়াল করেছিস? ভদ্রলোক মানুষটা আমাদের জায়গা পরিবর্তন করাচ্ছে, এক একবার এক এক দিকে ট্রান্সফার করছে, কিন্তু মোটিভ ইনসিডেন্স কিছুই তিনি খোলাসা করেননি। তিনি চুপচাপ ঠান্ডা। বাইরে থেকে তোকে আমাকে আমাদের সবাইকে ওনার বাড়িতে শেল্টার দিয়েছেন। অন্যদিকে দুজন ডানহাত বাহাত সহকর্মীকে সব কিছু তদন্ত করার জন্য জায়গা মতো পাঠিয়েও দিয়েছেন। আমি এই তথ্যটা গত রাতে পানি খেতে উঠে শুনতে পেয়েছি। আনুমানিক রাত 3:30টার দিকে ওই ভদ্রলোক মানুষটা নিচতলায় একটা ঘরে ছিলেন। ঘরটা মনে হয় প্রাইভেট অফিস রুম, কাউকে বোধহয় ঢুকতেও দেন না। আমি যখন পানির বোতল ভরতে ডাইনিং টেবিলে এসেছিলাম তখন সমস্ত বাংলো অন্ধকারে ঘুটঘুটে করছে, কিন্তু নিচতলার ওই সাইডে একটা মাত্র ঘরে আলো জ্বলছিল। আমারও তখন কৌতূহল, মাঝরাতে কে এই সময় লাইট ধরিয়ে আছে। আমি বোতল হাতে ওদিকের পথে হাঁটা দিই, কিন্তু তার আগে একটা ব্যাপার বলে রাখি, উনি রাতে ঘুমান না। এখন ঘুমান, কখন ঘুমান ওটা আমিও জানি না। যে কদিন ওনার বাংলোতে আমরা আছি, তুই তো জানিস আমরা নিচতলায় থাকি। আমাদের হইচই হাসাহাসির জন্য নিচতলায় আমাদেরকে দেওয়া হয়েছে। আমি তখন লক্ষ্য করেছি উনি সবসময় রাতের অন্ধকারে কাজ করেন। ওই অফিস রুমটার কথা বললাম না, সেখানে উনি টেবিল ল্যাম্প চালিয়ে চুপচাপ কাজ করতেন। এটা আমাকে নাজিব বলেছে, ও নিজেও এক রাতে লক্ষ্য করেছে। তো গত রাতে যখন অদম্য কৌতূহলের দিকে ওদিকে গেলাম, তখন দেখলাম উনি ফোনে কাউকে বলছে, কিন্তু কী বলছে একটা বর্ণ বুঝতে পারলাম না। ওটা যে চাটগাঁয়ে ভাষা না, এটা শিওর জানি। আমি অন্তত সোহার খাতিরে চাটগাঁয়ে ভাষা, হন্ডে হাইউন এসব কিছুটা বুঝি, কিন্তু উনি তো ইংরেজিও বলছিলেন না, সম্পূর্ণ অজ্ঞাত একটা ভাষা ছিল। এবার শাওলিনের আশ্চর্য হবার পালা। ওর সঙ্গে যতবার দেখা সাক্ষাৎ হয়েছে বাংলাটাই শুদ্ধ করে বলতে শুনেছে ও, সঙ্গে ইংরেজি টানটা দু একবার এসে গেলেও অন্য ভাষায় কথা বলেননি। তাহলে শ্রেষ্ঠা যে বলল অজ্ঞাত একটা ভাষা, এটা আবার কী জিনিস? প্রশ্নাতুর চোখ দুটো দরজার দিকে বিদ্ধ করলো। বাইরে থেকে বৃদ্ধ কেয়ারটেকারের গলার আওয়াজ শুনতে পাচ্ছে। কিছু একটা কি হয়েছে? শাওলিন কী যেন আন্দাজ করে শ্রেষ্ঠাকে বলল, তোমাকে একটু পরে ফোন দিচ্ছি শ্রেষ্ঠা, বাকি কথা না হয় সামনাসামনি শুনবো। এরপর কলটা কেটে দিল। দরজা খুলে বাইরে তাকাতেই ডান দিক থেকে একটা শব্দ পেল শাওলিন। ডান দিকে একটা ঘর, সেখান থেকে হারিকেনের নরম আলো তেরছাভাবে মেঝের দিকে পড়েছে। মনে মনে ভাবছিল একবার কি দেখে আসবে, ও ঘরে কী সমস্যা জেনে আসবে। ব্যাপারটা কি হলো জানা বড্ড দরকার। কিছু একটা ওর কাছে ঠিকঠাক লাগছিল না। এমন সময় ওই ঘর থেকে বেরিয়ে এলো কেয়ারটেকার। তিনি ওর ঘরের সামনে থেকে যেতেই শাওলিন উদ্গ্রীব কণ্ঠে বলল, চাচা পাশের ঘরে কিছু হয়েছে, কেমন যেন একটা শব্দ শুনলাম।
চাচা সম্বোধন করা প্রবীণ লোকটা তাকালো, মুখে একটা পাণ্ডুবর্ণ ছাপ ফেলে বলল, আবারও রক্ত পড়ে। গরম গরম পানি চাইগেল, গরম পানি দিয়ে এলাম। বাবার হাসে ওষুধ নাই, যা আসিল এগিন দিয়ে রে নহমের। আই ডক্টর ডাইকতম চাইলাম, কিন্তু মানা গইছে। এটুকু বলেই গফুর কেয়ারটেকার চলে গেল। লোকটার চাটকেয়া ভাষা বুঝতে কষ্ট হলো কিছুটা, তবু বুঝে নেওয়ার মতো ঘটনাটা আজ করতে পেরেছে ও। উল্টো ঘুরে নিজের ঘর থেকে টোট ব্যাগটা খুলে ফেলল শাওলিন। দ্রুত হাতাপিতা করে কটা জিনিস নিয়ে পাশের ঘরে ছুটে গেল। দরজায় দুইবার ঠক ঠক করে কিছু বলতে নিচ্ছিল, তার আগে ঘুরে না তাকানো মানুষটা প্রত্যুত্তর করে বসল, ঔষধি পাতার ঝামেলায় যাবেন না চাচা, ওসব এখন ছাড়ুন। মেহমানের জন্য চা পানির ব্যবস্থা করুন। আমি সম্পূর্ণ ঠিক আছি, ঘন্টা দুয়েক সময় দিন, বের হব। শাওলিন কথা শুনে বুঝল মানুষটা চোখ বন্ধ করে আছে, একবারও আয়নায় চোখ তুললে দেখেনি। নয়তো বুঝতে পারত দরজায় গফুর চাচা না, বরং শাওলিন। দু হাতের মুঠোয় স্যাভলন তুলো মলমের টিউব ওষুধের পাতা নিয়ে ঘরে ঢুকলো ও। কণ্ঠে জেদি একটা ঝংকার তুলে বলল, মেহমানের জন্য একটু বেশিই ভাবছেন আপনি। আমি একমাত্র সুস্থ আছি, ঠিক আছি, আপনি নন। সৎবোধের হিসেব মেলাতে দিন, দেখি আমার পক্ষে কতটুকু সম্ভব। বিগত দুদিন আপনি শুশ্রূষা করেছেন, যেখানে এখন আপনার শরীরে। কথাটা বলতে গিয়ে চোখ পড়ল মেঝেতে। ভেজা রক্তমাখা হালকা ধুলো জড়ানো সবুজ শার্টটা বাতাসের জন্য নিচে পড়ে গেছে। ঘরের একমাত্র খোলা জানালাটা দিয়ে শো শো বাতাস ঢুকে এক পশমা বৃষ্টির ছাট প্রবেশ করাচ্ছে। শাওলিন হাতের জিনিসগুলো এক জায়গায় রেখে জানালাটা বন্ধ করতে তড়িঘড়ি করে ছুটে গেল। এদিকে ড্রেসিং টেবিলের সামনে বসা শোয়েব আস্তে আস্তে মাথা তুলল। এতক্ষণ যে চোখ বুজে মাথা নত করেছিল, গফুরের দেয়া গরম পানিতে রুমাল ভিজিয়ে ডান কাতে চাপ দিচ্ছে। রডের আঘাতে মাংসটা ফুলে উঠেছে, ভ্রুটা টেনে টন টন করছে অনেক। ঘরের ডান কোণে চোখ ফেলল সে, ঠিক তখনই দেখল এক অবরুদ্ধ বিমোহন। হারিকেনের আলোয় তার ঘর জুড়ে যেন 19 বসন্তের ঝড়। তার হৃদয় নিংড়ে তোলা সেই রমণী রত্নাকে অপলক শুধু দেখল। কি হয়েছিল তার বুকের মাঝে? কি হয়েছিল তার দুর্গ শিবিরে? কি ঘটেছিল তার রুক্ষ মনে? কিছুই সে তা জানে না। শুধু এটুকু জানে, আজকের এই নিরক্ষণ থেমে যাক, এমনভাবে থেমে যাক যেন আম্মির কথাগুলো সত্যি হয়ে ফুটুক। শাওলিন জানালার কপাট বন্ধ করে ফিরে এসেছিল। টিউব থেকে এক ফোঁটা মলম তর্জনীতে নিয়ে শোয়েবের কাছে ছুটে এলো। কাটা ফ্রুটার দিকে নজর বুলাতেই এমন ভঙ্গি করলো যেন ব্যথাটা ওর নিজেই টের পাচ্ছে। ইস, ভ্রুয়ের উপর কাটাটা কখনো মিটবে? গর্ত হয়ে কাটলে আর কি মিশে? শাওলিন কথাগুলো মনে মনে ভাবলেও বাইরে সেগুলো প্রকাশ করলো না। চুপচাপ তর্জনীটা ক্ষতের উপর বুলিয়ে দিচ্ছে ও। আঙ্গুলটা যতবার কাটাটার উপর ঘোরাচ্ছিল, ততবারই ওর চোখ যাচ্ছিল নীল তারা দুটোতে। মুখ ফুটে অস্ফুটে প্রশ্ন করতে মন চাচ্ছিল, যন্ত্রণা হচ্ছে? ভ্রুয়ের জায়গাটা কম গভীর হয়নি, যা শুকোতে ব্যথা কমতে লম্বা সময় লাগবে। তার উপর এ দাগ মনে হয় না কোনো দিন মিটবে। শাওলিন কিছুই বলল না, চুপচাপ নিজের কাজে মনোযোগী রইল। ওর গভীর সুন্দর চোখ দুটিতে চেয়ে শোয়েবের জবাবটা দিতে ইচ্ছে করছিল। বলতে মন চাইছিল, ব্যথা হচ্ছে না আমার। এসব আমার জন্য ব্যথার সংজ্ঞা না। ভ্রুয়ের ব্যথার চেয়ে 3 গুণ ব্যথা আমি শুয়ে এসেছি। এগুলো আমার দেহের দাগ কেটে দিলেও কোনো সমস্যা না। দুপ্রান্তের দুটো বিচিত্র মানুষ কথাগুলো বলল ঠিকই, অথচ কেউ কারো কাছে ব্যক্ত করলো না। 15 মিনিট নীরবে নির্ভীক রূপে কাজ সমাপন করলো শাওলিন, কিন্তু বাড়তি আর একটা কথাও তুলল না। পুরোটা সময় শোধবোধের এক হাস্যকর সেবাযত্নের স্বভাবসিদ্ধ গুমট রইল শোয়েব। আর ভেঙে সেও কোনো বাক্যলোপ উঠল না। শাওলিন যখন পা বাড়িয়ে চলে যাচ্ছিল, তখন পেছন থেকে গলা খাকারি দিল সে। অর্থটা ছিল থামো। শাওলিন ওই অদৃশ্য ইশারা কীভাবে ধরতে পারল ও নিজেও জানল না। শুধু মাথা পিছু ঘুরিয়ে শোয়েবের শান্ত মূর্তির দিকে চাইল। শোয়েব সারা দেহে মলম মাখা অবস্থায় কিছুটা ধীরজ কণ্ঠে বলল, যদি প্রবলেম না হয় কফি পান করবে? একটু অবাক হয় শাওলিন। বন কর্মকর্তার সহজাত ব্যবহার দেখে বিস্মিতও হয়। এতদিন আসল বাংলায় পাশাপাশি ছিল, দোতলায় দুজন থাকতো, তবু তো একবেলার জন্য এরকম ব্যাপারটা ঘটেনি। তবে এখন কেন? শোয়েবর নিরুত্তর চেহারা পড়তে পেরে সামান্য কথা ভেঙে বলল, আমি তোমার গল্পগুলো শুনবো। কেন জানি না, তোমার গল্পগুলোতে আগ্রহ টের পাচ্ছি। শোনার এক তীব্র বাসনে আমি মশগুল। নিশ্চয়ই কফির সঙ্গে ঝুম বৃষ্টির দিনে গল্পগুলো জমবে। এমন দিনে সব বলা যায়। তো আমাকে শোনাবে শাওলিন আলম? বনের লোক আমি। পশু পাখির আচরণ যেভাবে বুঝতে পারি, মানুষের নীরবতা বোঝাটাও আমার পছন্দ।
আশা করি তুমি আমাকে নিরাশ করবে না। 10 মিনিট পর ব্যালকনিতে দেখা করব। কথাগুলো এমন ভঙ্গিতে বলল যা শাওলিনের কাছে অনুরোধ মনে হলো না, বরং মনে হলো ওগুলো ঠান্ডা গলায় চাপা হুঙ্কার। হয় পালন করো, নয় পালনের জন্য মনকেই বোঝাও। শাওলিন কী করবে বুঝে উঠতে পারল না। হঠাৎ শাওলিনের মনে হলো উনি যে ওর গল্পগুলো শুনতে চাচ্ছেন, এর সঙ্গে কি হামলাগুলোর কোনো যোগসূত্র আছে? কোনোভাবে কি কিছু জড়িত? সন্দেহজনক। কলেজে 2টো ক্লাস সমাপন করে বাড়ি ফিরছেন রেবেকা। সিলেটের মৌলভীবাজার শহরে বসবাস করেন তিনি। ওনার পৈতৃক নিবাস শ্রীমঙ্গলের কাছে। চা বাগানে একসময় বেড়ে উঠেছেন তিনি। আকাশের দিকে মুখ তুলে গতিবিধি পর্যবেক্ষণ করলেন রেবেকা। আকাশে মেঘ করছে, কিন্তু বৃষ্টি কি আজ হবে? দেশের এক প্রান্তে বৃষ্টি হলে অন্য প্রান্তে ঝাঁঝা রোদ্দুর ডাকে। একদিকে তুফান, বন্যা, সাইক্লোন ধেয়ে এলে অন্য প্রান্তে ক্ষতিহীন অবস্থা থাকে। বুক ভর্তি করে হতদম্য শ্বাস ছাড়লেন রেবেকা। চোখে কালো রঙের মোটা ফ্রেমযুক্ত চশমা, চশমার কাচ আয়তাকার, নাকের উপর চশমার দাগ বসে গেছে। তবু দূরের জিনিসটা কাছে দেখার জন্য চশমাহীন থাকেন না। বাড়ির চৌখাটে পৌঁছে চাবি দিয়ে তালামুক্ত করলেন। এখানে তিনি একাই বলতে গেলে থাকেন। আশেপাশে সরকারি কোয়ার্টার হিসেবে অন্যান্য শিক্ষকরা পরিবারসহ বসবাস করে, কিন্তু রেবেকার জীবনে এক ননদ ব্যতীত আর কেউই নেই। মেয়েটা যে চট্টগ্রামে ঘুরতে সেই যে বেরুলো, আজ প্রায় 5ম দিন। অথচ যাওয়ার আগে বলে গিয়েছিল ওখানে থাকবে 3 থেকে 4 দিন। এবার বাড়ি এলে আচ্ছা করে ধমক লাগাতে হবে। যদিও ধমকের ধাওয়া পর্যন্ত তিনি বলার আগে মেয়েটার ওপর তার রাগ নেমে যায়। ঘুরতে গিয়েছে থাক, জীবনের কতই বা ঘুরেছে, কে বা নিয়ে গিয়েছে। ছোট্ট গণ্ডির ভেতর বড় হতে হতে আজ 19-এ পা পড়ল। অথচ ওকে নিয়ে যে কী বিরাট দুশ্চিন্তা। বয়স যেন বাড়ছে না, বরং বয়সকে টেক্কা দিয়ে চারপাশের মানুষকেই যেন ওর প্রতি আকৃষ্ট করে তুলেছে। কাঁধ থেকে হ্যান্ডব্যাগটা নামিয়ে সোফায় বসলেন তিনি। এমন সময় মনে হলো ফোনটা ভাইব্রেশনে গুমধুম করছে। ব্যাগ থেকে ফোনটা বের করতেই দেখলেন একটা মেসেজ। অদেখা করে ফোনটা রাখতে যাচ্ছিলেন তিনি। হঠাৎ স্ক্রিনের দিকে চোখ পড়ল ওনার। একটা আননোন নাম্বার থেকে ছোট্ট একটা মেসেজ লেখা। সেখানে স্পষ্ট অক্ষরে এরকম কিছু ফুটে আছে। আসসালামু আলাইকুম, দিস ইজ শোয়েব ফারশাদ, DFO, Chittagong Hill Tracts. I would like to meet you in person to discuss an important matter respectfully. I would be grateful if you could kindly allow a meeting at your convenience.